করার জন্য অ্যালগরিদমটা ইউজ করা হয়। ঠিক আছে, অ্যালগরিদমটা একটু বড় আছে, জাস্ট হচ্ছে দেখেন আমরা আসলে এটা কিভাবে কাজ করি। আমি জাস্ট থিওরিটিক্যাল যে ব্যাখ্যাটা এটা আগে ক্লিয়ার করি, কারণ আমাদের এই সিমুলেশন বা থিওরিটিক্যাল যে সিমুলেশনটা সেটা হচ্ছে আমাদের এক্সামে আসবে আর কি, মানে থিওরি এক্সামে। এই জন্য এটা থিওরিটিক্যালটা পার্টটাও ইম্পর্টেন্ট। থিওরিটিক্যাল পার্ট কমপ্লিট করার পরে আমরা এর আগে অ্যালগরিদমগুলো যেভাবে করছি সেভাবে হচ্ছে আপনার কোডে যাব আর কি। বাট আমি কোশ্চেনটা আগে লিখি, কোশ্চেনটা একটু বড়। আমাদের এখানে হচ্ছে প্রসেস 5টা নিলাম আপাতত। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের প্রতিটা প্রসেসের জন্য আমাদের কিছু রিসোর্স অ্যালোকেট করা থাকবে আর কি। আমি দেখি এখানে রিসোর্স গুলা কিরকম থাকবে। আমি জাস্ট এটা কোশ্চেন লিখতেছি, মানে কোশ্চেনটা বানাচ্ছি। আমরা যখন সলিউশনটা কোশ্চেনটা করার পরে সলিউশনটা যাব। অ্যালোকেশন দিয়ে এখানে আমি বুঝাচ্ছি হচ্ছে সাপোজ আমার তিনটা রিসোর্স আছে, এ বি সি, তিনটা রিসোর্স। এই রিসোর্সের মধ্যে P0 হচ্ছে আপনার, বি তে একটা অ্যালোকেশন, এ আর সি তে কোনো অ্যালোকেশন নাই, মানে এ আর সি কে সে হোল্ড করে নাই, অনলি বি কে হোল্ড করে আছে। এবং একইভাবে P1 সে হচ্ছে এ তে দুইটা রিসোর্স হোল্ড করে আছে এবং বি এবং সি তে তার কোনো অ্যালোকেশন নাই আর কি। P3তেও সেম, P3তে হচ্ছে আমাদের তিনটা, এ তে সে তিনটা অ্যালোকেশন নিছে, বি তে একটাও নেয় নাই, সি তে নিছে দুইটা। P4টা একইভাবে এ তে দুইটা, বি তে একটা, সি তে একটা, এরকম আর কি। হ্যাঁ, এটা দিয়ে জাস্ট বুঝাচ্ছে হচ্ছে আমাদের এই করসপন্ডিং রিসোর্স গুলাতে প্রসেস কয়টা করে অ্যালোকেশন নিচ্ছে। আমার এখানে যেমন এবিসি, এটা হচ্ছে তিনটা রিসোর্স, আমাদের কোশ্চেনে বলে দেওয়া থাকবে রিসোর্স। এখানে আমি এবিসি লিখে নিছি, আপনাকে কোশ্চেনে বলতে পারে এক্স ওয়াই জেড হচ্ছে রিসোর্স, অথবা বলতে পারে যে D1 D2 D3 তিনটা রিসোর্স, এরকম কোশ্চেন যেভাবে বলা থাকে সেরকম আর কি। তো আমরা হচ্ছে এখানে রিসোর্সটা বসাবো, বসে আমাদের হচ্ছে কোন প্রসেসের জন্য কোন রিসোর্সে কয়টা অ্যালোকেশন, জাস্ট আমরা হচ্ছে সেটা এখানে লিখবো। ঠিক আছে, এরপর হচ্ছে ম্যাক্স। ম্যাক্স বলতে বোঝাচ্ছে হচ্ছে আমি সর্বোচ্চ কয়টা অ্যালোকেশন নিতে পারি, যেমন হচ্ছে P0 এতে সর্বোচ্চ কয়টা অ্যালোকেশন নিতে পারে। ঠিক আছে, তারপর হচ্ছে বি তে কয়টা অ্যালোকেশন নিতে পারে, একইভাবে সি তে সে কয়টা অ্যালোকেশন নিতে পারে। এগুলা হচ্ছে আমাদের ম্যাক্স, মানে ম্যাক্সিমাম কয়টা নিতে পারে।
তো আমি এখন এই ডাটাগুলো বসাই একটা। এটা জাস্ট আমি কোশ্চেন লিখতেছি, এক্সামে কোশ্চেনটা দেওয়াই থাকবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। ঠিক আছে, কোশ্চেন যেটা আমাদের এক্সামে কোশ্চেনটা আরো বেশি কিছু ডিসক্রাইব করা থাকবে, বাট মেন কোশ্চেন এটাই। আমার এই চারটা দেখে বা এই টেবিলটা দেখে আমার হচ্ছে সলিউশন করা লাগবে আর কি। ঠিক আছে, যেমন এটা আমি আবার একটু বলি এখানে কি কি জিনিস আছে। যেমন আমার এখানে প্রসেস প্রসেস আছে 5টা, P0 থেকে 0 1 2 হবে, সরি 2 3 4, 5টা প্রসেস আছে টোটাল। এবং আমার রিসোর্স আছে তিনটা। তিনটা রিসোর্স কি কি? এ বি সি, তিনটা রিসোর্স। ঠিক আছে, এখন অ্যাকর্ডিং টু মাই কোশ্চেন আমাকে এখানে বলছে যে P0 অ্যালোকেশন কোথায় আছে। অ্যালোকেশনের মধ্যে এ তে কোনো অ্যালোকেশন নাই, বি তে একটা অ্যালোকেশন আছে, সি তে একটাও অ্যালোকেশন নাই, মানে কারেন্ট অবস্থায়। কিন্তু আমার ম্যাক্সিমাম কয়টা সে অ্যালোকেট করতে পারে, বা ম্যাক্সিমাম সে কয়টা রিসোর্স মানে নিতে পারবে আর কি এট এ টাইম। P0 এতে ম্যাক্সিমাম 7টা নিতে পারবে, কিন্তু দেখেন বর্তমানে আমার এখানে একটাও সে নেয় না এখনো। এবং বি তে নিতে পারবে P0 5টা, সি তে নিতে পারবে 3টা। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের এখানে যা দেওয়া আছে। এবং একই সাথে আমার যেটা অ্যাভেইলেবলের সাথে আমার প্রসেসের কোনো সম্পর্ক নেই। অ্যাভেইলেবল বলতে বোঝাচ্ছে আমার কারেন্টলি এ তে 3টা রিসোর্স, বি তে হচ্ছে আমার 3টা রিসোর্স, এবং সি তে হচ্ছে 2টা রিসোর্স অ্যাভেইলেবল আছে। ঠিক আছে, অ্যাভেইলেবল আছে বলতে যদি আমি চাই তাহলে আমি এটাকে ইউজ করতে পারবো কারেন্টলি, কিন্তু এটা আমি কিভাবে ইউজ করবো সেটারও কিছু কন্ডিশন আছে। তো সেইটা কিভাবে করা যায় সেটা আমরা একটু দেখি। আমি জাস্ট কোশ্চেনটা ডিসক্রাইব করলাম, এখন আমি হচ্ছে সলিউশনে যাব। সলিউশনে এট দ্য ভেরি বিগিনিং আমাদের যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের নিড ম্যাট্রিক্স ক্যালকুলেট করতে হবে। নিড ম্যাট্রিক্স ক্যালকুলেট করার জন্য আমাদের একটা ফর্মুলা আছে। ঠিক আছে, আমাদের প্রথমে নিড ম্যাট্রিক্সটা ক্যালকুলেট করে নিতে হবে। নিড ম্যাট্রিক্স ক্যালকুলেট করার যে ফর্মুলাটা সেটা হচ্ছে, আমার এখানে দেখেন ম্যাক্স যত আছে, ম্যাক্স এটা তো হচ্ছে একটা ম্যাট্রিক্সের মতো আর কি। ঠিক আছে, এটা একটা 2 ডাইমেনশনাল অ্যারে বা ম্যাট্রিক্স বলতে পারেন। এখন এইখান থেকে আমার যে অ্যালোকেশন, এই অ্যালোকেশনটা যদি আমি বাদ দেই তাইলে আমার মানে যেটা থাকবে সেটাই হচ্ছে আমার নিড ম্যাট্রিক্স। বুঝতে পারছেন? মানে এটা কিভাবে হবে? সাপোজ আমার এখানে যে এইখানে আছে কত 7 5 3, এটা কিন্তু আলাদা আলাদা সেল। একটা ম্যাট্রিক্সের যেমন সেল থাকে না আলাদা আলাদা, এটা কিন্তু এরকম 2 ডাইমেনশনাল অ্যারের আলাদা আলাদা সেল। এটা কিন্তু এমন মনে করার কারণ নাই যে এটা হচ্ছে 753 বা 753, এরকম কিন্তু মনে করা যাবে না। বুঝতে পারছেন? তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে আমার প্রতিটা আলাদা আলাদা রিসোর্স, অ্যাজ এ ম্যাট্রিক্স হিসাবে আমাদের এটাকে মানে ট্রিট করতে হবে আর কি। তো আমি যদি এখন নিড ম্যাট্রিক্সটা বের করতে যাই তাহলে আমি ফর্মুলাটা এখানে লিখে দিই, তাহলে বুঝতে আর একটু সুবিধা হবে। মানে হচ্ছে আমার যে ম্যাক্স যেটা থাকবে, সাপোজ ম্যাক্স, ঠিক আছে, এই ম্যাক্স যেই অ্যারেটা বা 2 ডাইমেনশনাল এটা থাকবে সেটা থেকে আমি বাদ দিব কাকে? সেটা থেকে আমি বাদ দিব হচ্ছে আমার অ্যালোকেশনটাকে বাদ দিব। না বুঝতে পারলে বলবেন। যেমন হচ্ছে আমি অ্যালোকেশনটাকে যদি আমি এখন বাদ দেই তাহলে আমি কি পাবো দেখি, জাস্ট একটা ম্যাট্রিক্সের বিয়োগের মতো আর কি। ঠিক আছে, আমি নিড ম্যাট্রিক্স আমার এট দ্য বিগিনিং আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমার নিড ম্যাট্রিক্সটাকে বের করে নিতে হবে। নিড ম্যাট্রিক্স বের করার জন্য আমরা আমাদের অলরেডি দেওয়াই আছে, ম্যাক্সটাও দেওয়া আছে, অ্যালোকেশনটাও দেওয়া আছে। তাহলে এখন আমরা দেখি যে নিড ম্যাট্রিক্সটা আমরা কিভাবে বের করতে পারি।
ঠিক আছে, তাহলে নিড ম্যাট্রিক্স বের করার জন্য আমি একটা টেবিল ড্র করি। নিড ম্যাট্রিক্স মানে এখানে কি বোঝাচ্ছে, মানে যেগুলো আচ্ছা, কি অ্যাভেলেবল আছে সেগুলো? না আমি বলতেছি, দাঁড়ান এটা ড্র করে বলতেছি। নিড ম্যাট্রিক্স বলতে বোঝাচ্ছে যে আপনার, আমি এই ফিগারটায় যেমন দেখেন, এটা হচ্ছে কি অ্যালোকেশন। কারেন্টলি আমার এতে এটা একটাও বরাদ্দ কিন্তু দেওয়া নাই। আছে। হ্যাঁ, এতে কিন্তু একটাও অ্যালোকেট করা নাই। তার মানে হুম, এতে আমার যদি কমপ্লিট করতে যাই, আমার আর 7টা নিড আছে। বুঝতে জি পারছেন? স্যার। কারণ কি আমার ম্যাক্স সে 7টা ইউজ করবে। ঠিক আছে, সাপোজ ধরেন আপনি একটা বাড়ি বানাবেন, আপনার 10 কোটি টাকা লাগবে। তো আপনার মনে করেন বাজেট করলেন যে হ্যাঁ 10 কোটি টাকা আমার এখানে এখানে লাগবে। আপনি ধরেন যে অলরেডি 1 কোটি টাকা খরচ করে ফেলছেন, তাহলে আপনার আরো হচ্ছে বাজেটে 9 কোটি টাকা বাকি আছে। এটা আপনি আরো পরবর্তীতে ইউটিলাইজ করবেন বা হচ্ছে খরচ করবেন, এরকম আর কি জিনিসটা। যে সে এখন একটাও হোল্ড করে নাই, তার মানে তার যদি এটা কমপ্লিট করতে হয় টাস্কটা, তাহলে তার আরো 7টা নিড আছে এখনো। ঠিক আছে, এই জিনিসটা অনেক এরকম আর কি। আচ্ছা, আমি নিড ম্যাট্রিক্সটা একটু ড্র করি। বুঝতে পারছেন নিড ম্যাট্রিক্সের বিষয়টা? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এখন হচ্ছে এখানে একইভাবে এটা করে ফেলি। অনেক মানে একটু লেন্দি ম্যাথ, তো এটা হচ্ছে না বুঝলে প্রবলেম নাই, পরে আবার আবার হচ্ছে ওভারভিউ দিলে তখন বুঝে যাবেন ঠিক মতো। সমস্যা নাই, এটা আস্তে আস্তে করি আমরা। এখন দেখেন আমরা কিভাবে নিড ম্যাট্রিক্সটা বের করতে পারি। পি জিরোতে আমাদের ফর্মুলা অনুযায়ী ম্যাক্স মাইনাস অ্যালোকেশন, তার মানে 7 - 0, জাস্ট ম্যাট্রিক্সের বিয়োগের মতো। 7 - 0 যদি আমরা করি তাহলে আমাদের কিন্তু 7ই থেকে যাইতেছে, তাই না? তার মানে হচ্ছে এতে আমি পাবো 7। এরপরে হচ্ছে বিতে কত, বিতে যদি 5 - 1 করি পাবো 4। সিতে যদি 3 - 0 করি পাবো 3। তার মানে হচ্ছে 7 4 3। ঠিক আছে, আমার হচ্ছে এতে আমাদের নিড রিসোর্স পি জিরোর জন্য 7, বিতে হচ্ছে 4, সিতে 3। একইভাবে আমরা দেখেন পি ওয়ান এর জন্য একই কাজ করতে পারি। পি ওয়ানে যদি আমি 3 থেকে 2 বাদ দেই 1, 2 থেকে 0, 2 থেকে 0 বাদ দিলে সব 2 আর 2ই থাকবে, তার মানে 1 2 2। ঠিক আছে, এট দ্য সেম টাইম ধরেন পি টু এর ক্ষেত্রে আমরা কি করব, 9 থেকে যদি আমি 3 বাদ দিই থাকবে কত, 6। তারপরে যদি আমি 0 থেকে 0 বাদ দিলে তো 0 থাকবে, 2 থেকে 2 বাদ দিলে 0, দ্যাট মিনস 6 0 0। ঠিক আছে, এরপরে হচ্ছে আমাদের যে কাজ সেটা হচ্ছে আমরা পি থ্রিটাকে দেখবো। পি থ্রির কি খবর? পি থ্রি হচ্ছে 2 1 1, 2 থেকে 2 বাদ দিলে 0, 1 2 থেকে 1 বাদ দিলে 1, 2 থেকে 1 বাদ দিলে 1, দ্যাট মিনস 0 1 1। দেখেন এটা ঠিক আছে কিনা, অথবা না বুঝলে জিজ্ঞেস করেন। এরপরে হচ্ছে 4 থেকে 0 বাদ দিলে থাকবে কত, 4। তারপরে থাকবে কত, তারপরে হচ্ছে 3 থেকে 0 বাদ দিলে থাকবে 3, 3 থেকে 2 বাদ দিলে থাকবে 1। ঠিক আছে, এটা আমি নিড ম্যাট্রিক্স পাই গেলাম। আমাদের দেখেন প্রথমে আমাদের কোশ্চেনটা দেওয়া স্যার, থাকবে। এখানে 3 হবে, 5 হয়ে গেছে। ও আচ্ছা, হ্যাঁ 3 হবে, সরি। আচ্ছা, দেখেন আমাদের তাহলে প্রথমে কিন্তু এই কোশ্চেনটা দেওয়া থাকবে। কোশ্চেনটা দেওয়া থাকবে, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই, আমরা জাস্ট কোশ্চেনটা পাবো, এরকম ডাটা দেওয়া থাকবে। তো এই ডাটা থেকে আমাদের এট দ্য বিগিনিং, মানে একদম শুরুতেই আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে করসপন্ডিং প্রতিটা প্রসেসের নিড ম্যাট্রিক্সটা আমরা ক্যালকুলেট করে ফেলবো। ঠিক আছে, আমরা নিড ম্যাট্রিক্স এভাবে ক্যালকুলেট করে ফেলবো। নিড ম্যাট্রিক্স ক্যালকুলেট বলতে বুঝাচ্ছি যে আমাদের যে অ্যালোকেটেড রিসোর্স এবং আমাদের যে ম্যাক্সিমাম অ্যালোকেশন, দুইটার মধ্যে যে ডিফারেন্সটা সেটাই আমাদের নিড ম্যাট্রিক্স। ঠিক আছে, আরো
সহজভাবে বলতে গেলে এই ফর্মুলাটা মনে রাখলে হবে, আমাদের অ্যালোকেশন আর ম্যাথসের মধ্যে যে বিয়োগফলটা, পরে আমরা যে ম্যাট্রিক্সটা পাবো ওইটাকে আমরা হচ্ছে নিড ম্যাট্রিক্স বলবো আর কি। ঠিক আছে, এখন এটা গেল আমাদের নিড ম্যাট্রিক্স বের করা। এখন আমরা হচ্ছে মেইন কাজে যাব। নিড ম্যাট্রিক্স থেকে আমাদের ক্যালকুলেশন শুরু। আমাদের ডেডলক ব্যাংকার্স অ্যালগোরিদম করার মেইন উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যে প্রসেসগুলো আছে, সাপোজ P0 1 2 3 4 এই অনুযায়ী সিকোয়েন্স অনুযায়ী যদি আমরা করি, দেখা যাবে আমরা ডেডলকে পড়তে পারি। কিন্তু যদি আমরা ব্যাংকার্স অ্যালগোরিদম আমাদের যেই সিকোয়েন্সটা দিবে, মানে আমরা এখন যে সিকোয়েন্সটা বের করতে যাচ্ছি ওই সিকোয়েন্সে যদি আমরা কাজ করি তাহলে আমাদের ডেডলক অ্যারাইজ হবে না। এই জন্যই হচ্ছে আমরা ব্যাংকার্স অ্যালগোরিদমটা ইউজ করবো আর কি। বুঝতে পারছেন, এটাই হচ্ছে আমাদের মেইনলি কাজ। ব্যাংকার্স অ্যালগরিদম ইউজ কেন করব, মানে সেফ সিকোয়েন্সটা বের করার জন্য করব। তাহলে আমরা এখন প্রথমে শুরু করি আর কি, যে হচ্ছে আসলে এখানে কি কাজ করতেছে। ওকে আমি এখানে পাশাপাশি লিখতেছি, আপনারা নিচে নিচে লিখবেন এক্সাম খাতায়। এখানে লিখতেছি কারণ আমি অন্য পেজে চলে গেলে আমার এখান থেকে ডাটাটা দেখতে অসুবিধা হবে আর কি। ঠিক আছে, আমি জাস্ট সলিউশনটা এবার পাশাপাশি লিখে দিচ্ছি, আপনারা এক্সামের সময় নিচে নিচে বা আপনাদের মতো করে লিখবেন। তো এখন দেখেন আমি প্রথমে P0 নিয়ে কাজ করব। ঠিক আছে, ফর P0 আমি এখানে লিখি ফর P0। আমি যদি P0 নিয়ে কাজ করি তাহলে কেমন হবে। P0 এর ক্ষেত্রে দেখেন আমাদের নিড ম্যাট্রিক্স কত, নিড ম্যাট্রিক্স হচ্ছে 7 4 3। দ্যাট মিন্স আমি এখানে লিখি নিডটা P0 ফর P0 হচ্ছে আমাদের নিড হইতেছে 7 4 3। এগেইন আমাদের হচ্ছে অ্যাভেইলেবল আছে কত দেখি, আমাদের অ্যাভেইলেবল আছে কত 3 3 2। তার মানে আমাদের কারেন্টলি অ্যাভেইলেবল আছে এ তে 3টা, বি তে আছে হচ্ছে 3টা, সি তে আছে 2টা। কিন্তু দেখেন আমার যদি P0 আমি নিতে চাই, মানে একদম কমপ্লিট করে দিতে চাই, তাহলে কিন্তু আমার এ তে 7টা দরকার, কিন্তু আমার আছে কিন্তু 3টা। দেখছেন, এই জায়গাটা খেয়াল করেন, এটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট জিনিস। আমার এখানে দরকার হচ্ছে এর জন্য 7, আমার আছে হচ্ছে 3টা অ্যাভেইলেবল, তাহলে অবশ্যই আমি এটা নিতে পারবো না। যদি আমি এটা নিতে যাই সেক্ষেত্রে আমার ডেডলক সিচুয়েশন অ্যারাইজ হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে আমরা যেটা লিখবো, হেয়ার হচ্ছে আমাদের নিড ইজ গ্রেটার দেন টু অ্যাভেইল। বুঝতে পারছেন, আমাদের অ্যাভেইল আমি এখানে সংক্ষেপে লিখছি, আপনি অ্যাভেইলেবলও লিখতে পারেন, নো প্রবলেম। এখানে হচ্ছে আমাদের নিড যেটা সেটা হচ্ছে অ্যাভেইলেবলের থেকে বড়। অ্যাভেইলেবলকে আবার ওয়ার্ক ম্যাট্রিক্সও বলতে পারে। অনেক সময় দেখবেন এক্সামে অ্যাভেইলেবল না লিখে এটাকে ওয়ার্ক লিখে দিছে। অ্যাভেইলেবল অথবা ওয়ার্ক যে কোনো একটা কিছু লিখলেই হয়। ঠিক আছে, তো অ্যাভেইলেবল বা ওয়ার্ক ম্যাট্রিক্সের থেকে যদি আমাদের নিড ম্যাট্রিক্সটা বেশি হয়ে যায়, সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের ডেডলক অ্যারাইজ হবে। তার মানে হচ্ছে P0 এখানে সেফ সিকোয়েন্স না। ঠিক আছে, তো P0 is not in safe state। ঠিক আছে, দেখেন P0 কেন সেফ স্টেট না, কারণ হচ্ছে আমরা প্রথমে আমাদের দেখবো যে P0 তে আমাদের নিড ম্যাট্রিক্স কত। নিড ম্যাট্রিক্সটা লিখলাম, হ্যাঁ 743। এখন 743 যদি আমি নিতে চাই, ওয়ার্ক করাইতে চাই, সেক্ষেত্রে আমার অ্যাভেইলেবল অবশ্যই থাকতে হবে, অ্যাটলিস্ট 743 থাকতে হবে। কিন্তু এখানে দেখেন আমি প্রথমে চেক করে দেখলাম যে না, প্রথমেই হচ্ছে 3,
তাহলে আর পরের গুলো আমার চেক করার কোনো প্রশ্নই আসে না, কারণ আমি অলরেডি পাই গেছি যে আমার এটা যাচ্ছে না। ঠিক আছে, অলরেডি প্রথমটাই এই যদি না যায় বিআরসি চেক করার কোনো দরকার নাই। এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্টলি, সাপোজ আমার এ যদি যায় বিও যায়, সাপোজ সি গেল না, তাহলেও কিন্তু হবে না। মানে যে সবগুলাই আমার যাইতে হবে, মানে সবগুলাই নিট ম্যাট্রিক্সের প্রতিটা ভ্যালু অ্যাভেলেবলের থেকে ছোট হইতে হবে। যদি যে কোনো একটা ভ্যালু যদি বড় থাকে, তার মানে কিন্তু সে এখানে যাবে না, নট সেফ হয়ে যাবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে, বুঝতে পারছেন? এই জন্য আমাদের P0 ইজ নট সেফ। এখন আমি হচ্ছে P1 টাকে দেখি, P1 কি বলে, P1 এর অ্যালোকেশন আর ম্যাক্সটা কত দেখি। যদি P1 হয়, P1 এর নিড অ্যাভেলেবল এগুলো আমরা দেখি কত দেয়। তাহলে দেখেন, P1 এর নিড হচ্ছে আমাদের এখানে যে কত, তাহলে P1 এ হচ্ছে 1 2 2, ঠিক আছে, 1 2 2, এটা হচ্ছে নিড। একইভাবে আমাদের অ্যাভেলেবলটা কত, অ্যাভেলেবল হচ্ছে আমার 3 2 2, এটা ঠিক আছে। যদি আমার এখন দেখেন এই যে 1 কিন্তু 3 থেকে ছোট, অতএব ইটস ওকে। 2 3 থেকে ছোট, এটা ওকে। 2 2 এর মধ্যে যাচ্ছে, এটাও কিন্তু ওকে। তার মানে আমাদের কিন্তু নিড হচ্ছে ইজ লেস দেন অর ইকুয়াল, এখন কিন্তু আর গ্রেটার দেন না, এখন লেস দেন অর ইকুয়াল টু হচ্ছে অ্যাভেল, দ্যাটস ওয়াই আমাদের P1 ইজ ইন সেফ স্টেট। ঠিক আছে, P1 ইজ ইন সেফ স্টেট। এখন P1 যদি আমাদের সেফ হয়ে যায়, তাহলে আমাদের এখানে একটা কাজ আছে, যখনই আমরা কোনো সেফ স্টেট পাবো। স্যার এখন কি আবার অ্যাভেলেবল বের করতে হবে এটা? হ্যাঁ, এটা এখন অ্যাভেলেবলটা আমাদের বাড়বে আর কি। দেখেন কেন বাড়বে, কারণ আমাদের যদি P1 টা সেফ হয়ে যায়, বুঝতে পারছেন? P1 সেফ মানে আমি P1 এখন আমার এখানে যাবে, কাজ হয়ে যাবে P1 এর। যদি P1 এর কাজটা হয়ে যায়, তার মানে কি P1 অলরেডি কমপ্লিট হয়ে যাবে। P1 কমপ্লিট হওয়া মানে P1 আমাদের যে রিসোর্স গুলো অ্যালোকেট করেছিল, ঠিক আছে, ওই রিসোর্স গুলো এখন ছেড়ে দিবে। বিষয়টা বুঝতে পারছেন? মানে আমাদের P1 যদি সেফ হয়, তার মানে আমি P1 কে কন্টিনিউ করব এবং P1 কে এক্সিকিউট করে কমপ্লিট করে ফেলবো। P1 যদি কমপ্লিট হয়ে যায়, তাহলে তো আর আমার তার যে রিসোর্স গুলো অ্যালোকেট করেছিল সেটা ধরে রাখা দরকার নাই, সে সেটাকে রিলিজ করে দিবে। অ্যাজ P1 কমপ্লিট হয়ে যাওয়া মানে P1 টার্মিনেট হয়ে যাওয়া। এবং আমরা প্রসেস টার্মিনেশনে দেখছিলাম যে যখন কোনো প্রসেস টার্মিনেট হয়ে যায়, তখন সে যে রিসোর্স গুলা হোল্ড করে থাকে সেটা নো লঙ্গার অ্যাভেলেবল, মানে সেগুলা সে রিলিজ করে দেয়। দেয়ারফর আমার P1 যদি সেফ হয়, তাহলে P1 যে রিসোর্স গুলো অ্যালোকেট করেছিল সেটাকে সে রিলিজ করে দিবে। রিলিজ করে দিলে আমার এই অ্যালোকেটেড রিসোর্স গুলো অ্যাভেলেবলের সাথে অ্যাড হয়ে যাবে। অ্যাভেলেবল কত ছিল 3, আর ও হোল্ড করেছিল 2, তাহলে এটা হয়ে যাবে 5, তাই না? এর ক্ষেত্রে হবে 5। বি এর ক্ষেত্রে দেখেন, বি হচ্ছে অ্যাভেলেবল 3, হোল্ড করেছিল 0, তার মানে যা আছে তাই, অ্যাড 0, তো মানে তো সে কোনো অ্যালোকেশন ছিল না তার। একইভাবে সি 2ই থাকতেছে, কেন? কারণ সি তেও P1 কোনো অ্যালোকেট করেছিল না। এই জিনিসটা বুঝতে পারছেন না? দেখেন, যখন আমাদের হবে আর কি, সেফ স্টেট পাবো, সেফ স্টেট মানে কিন্তু আমাদের অ্যাভেলেবলটা সেই ক্ষেত্রে বাড়বে আর কি। ঠিক আছে, অ্যাভেলেবল সেই ক্ষেত্রে বেড়ে যাবে। দেয়ারফর ইকুয়াল টু না, এটা হবে যে দেয়ারফর অ্যাভেল ইকুয়াল টু, দেয়ারফর আমাদের অ্যাভেলের ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে। এটা কি আপনারা ক্লিয়ার? স্যার আরেকবার স্যার। আচ্ছা, জি স্যার, বুঝতে পারছি। পি নটটা কি বুঝতে পারছেন? পি নট 0 যেটা। জি স্যার, ওটা বুঝছি। আচ্ছা, আর P1 এর ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে P1 তো সেফ। কেন সেফ? কারণ হচ্ছে আমার এই যে অলরেডি আমি বললাম আমার নিড ম্যাট্রিক্সটা অ্যাভেলেবল এর থেকে ছোট। ছোট হইলে আমি এটাকে মানে হচ্ছে এক্সিকিউট করতে পারবো। এক্সিকিউট করতে পারবো কেন? কারণ আমার এখানে কোনো ডেডলক হবে না, যেহেতু আমার অ্যাভেলেবল আছে। যদি এক্সিকিউট হয়ে যায়, এক্সিকিউট হয়ে যাওয়া মানে কি? এক্সিকিউট হয়ে যাওয়া মানে হচ্ছে আমি যেটা অ্যালোকেট করেছিলাম, কারণ আমরা কিন্তু প্রসেস টার্মিনেশনে দেখছি যে আমার যদি কোনো প্রসেস কখন টার্মিনেট হয়, যখন তার টাস্ক কমপ্লিট হয়ে যায়। দ্য টাস্ক দ্যাট ইজ অ্যাসাইন্ড টু দ্য প্রসেস হ্যাজ বিন কমপ্লিটেড, দিস টাইম দ্য প্রসেস মে বি টার্মিনেট, এরকম আমরা দেখছিলাম। ঠিক আছে,
তো এরকম যখন আমরা দেখছিলাম তার মানে কি আমাদের P1 যখন কমপ্লিট হয়ে যাবে তার মানে P1 কে আমরা এখন টার্মিনেট করতে পারবো। তো টার্মিনেট করলে আমাদের একটা কন্ডিশন কিন্তু আমরা দেখছিলাম প্রসেস টার্মিনেশনে, যে প্রসেসটা যে রিসোর্স গুলাকে সে হোল্ড করে থাকে, কারেন্টলি হোল্ড করেছিল, সেগুলাকে সে কিন্তু রিলিজ করে দেয়, মানে সে আর হোল্ড করে থাকে না, অলরেডি টার্মিনেট, তাহলে আর ওইটা কিভাবে হোল্ড করে থাকবে। এরকম যেমন আপনি যদি একটা রেস্টুরেন্টে বা একটা গেস্ট রুম ভাড়া নেন, দেখা গেল আপনি যখন চলে যাবেন তখন তো ওই গেস্ট রুমটা ছেড়ে দিয়ে যাবেন আর কি, এরকম জিনিসটা। ঠিক আছে, সাপোজ এখানে ও যখন হোল্ড করেছিল রিসোর্সটা, ও যখন টার্মিনেট হয়ে গেছে তখন সে এই রিসোর্স গুলাকে রিলিজ করে দিতে, রিলিজ করে দিলে কি হবে, আমাদের কারেন্ট যে অ্যাভেলেবল ছিল সেই কারেন্ট অ্যাভেলেবলের সাথে এই রিলিজ হওয়া রিসোর্স গুলা অ্যাড হয়ে যাবে। বুঝতে পারছেন? যেহেতু জি আমাদের স্যার, বুঝছি। কারেন্ট অ্যাভেলেবল ছিল 332 আর আমাদের এখানে অ্যালোকেট ছিল 200, তার মানে এই ডাটাগুলো আমার প্রতিটা দেখেন 3 সাথে 2 অ্যাড হয়ে 5, তারপর হচ্ছে আমার এখানে কত 3 সাথে 0 অ্যাড হয়েছে, তাহলে 3 অ্যাড থাকবে। হয়ে গেছে এটা যে হ্যাঁ, আপনি 2 এর সাথে 0 অ্যাড হয়েছে, তার মানে 2 থাকবে। এটা হয়েছে আর কি এখানে। বুঝতে পারছেন? তো এইটা হচ্ছে আমার যদি অ্যাভেলেবল হয় তো সেই ক্ষেত্রে আমাদের এই কাজটা হবে। এখন আমরা আমাদের অ্যাভেলেবল কিন্তু এখন বাড়ছে, তাইলে এখন আমরা দেখি P2 এর ক্ষেত্রে আসলে এটা কেমন ইফেক্ট করে। ঠিক আছে, আমরা এখন P2 টা ক্যালকুলেট করি। দেখেন এখন হচ্ছে P2 তে যাব, P2 তে আমাদের নিড ম্যাট্রিক্স কত 600 600, আমাদের অ্যাভেল আছে হচ্ছে 532। দেখেন নিড কত 600, অ্যাভেলেবল আছে 533। যখনই আমি চেক করব 6 আর 5, নিড কিন্তু বড়। দেখছেন, এখন কিন্তু তার মানে কি আমাদের P2 ইজ নট সেফ, বিকজ আমাদের নিড ম্যাট্রিক্স অ্যাভেলেবলের চেয়ে বেশি যাচ্ছে। অতএব P2 কে যদি আমরা এখন এক্সিকিউট করতে যাই সেটা আমাদের ডেডলকের মধ্যে পড়ে যাবে। এই জন্য আমরা P2 কে নট সেফ বলে দিলাম অ্যাকর্ডিং টু মাই অ্যালগোরিদম। এখন আমরা হচ্ছে P3 তে যাই, দেখি P3 এর কি অবস্থা। P3 তে গেলাম, P3 তে আমাদের নিড ম্যাট্রিক্স হচ্ছে 011 011, অ্যাভেলেবল আছে কত 532, মানে অনেক বেশি আছে। দেখেন আমাদের এখানে তার মানে আমার নিড ম্যাট্রিক্সটা ছোট হয়ে যাচ্ছে, ছোট বা সমান যে কন্ডিশন সেইটাই চলে যাচ্ছে। ঠিক আছে, হেয়ার আওয়ার হচ্ছে নিড ম্যাট্রিক্স ইজ লেস দেন অর ইকুয়াল টু অ্যাভেল, মানে হচ্ছে আমাদের অ্যাভেলেবলটা যেহেতু বেশি এই জন্য এটা, তার মানে আমাদের P3 নাও ইজ ইন সেফ স্টেট, P3 ইজ ইন সেফ স্টেট। ঠিক আছে, P3 সেফ স্টেট হলে একইভাবে আমরা দেখছি যে যদি আমাদের সেফ স্টেট যায় তার মানে আমাদের এখানে অ্যাভেলেবল যেটা সেটাকে আপডেট করতে হবে। অ্যাভেলেবল কিভাবে আপডেট করব দেখি, আমাদের 3 তে কি ছিল, 3 তে 211, হ্যাঁ এখন 211 টা আমরা এখানে অ্যাড করে দিব, দেখি তাহলে কি বলে। 211 টা যদি অ্যাড করি 5 এর সাথে 2 অ্যাড করলে হবে 7, হ্যাঁ 743 4 3। ঠিক আছে, বুঝতে পারছেন তো, এইভাবে আর কি জিনিসটা। এটা হচ্ছে আমাদের P3, তার মানে আমাদের P3 টাও আমরা সেভ পাইলাম। এখন বাকি আছে P4, দেখি P4 এর কি হয়। তাহলে আমরা হচ্ছে এখন P4 টা নিয়ে কাজ করি। P4 এ আমাদের নিড ম্যাট্রিক্স আছে কত 431। ঠিক আছে, এরপরে আমরা একটু আগে অ্যাভেলেবল আমাদের আপডেট হয়ে আসে হচ্ছে 743। 743, এটা হচ্ছে আমাদের জাস্ট অ্যাভেলেবলটা আপডেট হয়ে আসলো। ঠিক আছে, এরপরে দেখেন আমাদের এখন কি বলতেছে, এখন এখানে কিন্তু আমাদের নিড কত, নিড 4 7 এর থেকে ছোট, 3 4 এর থেকে ছোট, 1 3 থেকে ছোট। দ্যাটস ওয়াই আমাদের আবার হচ্ছে নিড ইজ গ্রেটার দেন, নিড হচ্ছে অ্যাভেলেবল এর থেকে ছোট অথবা সমান,
এই কন্ডিশন স্যাটিসফাই করে এবং আমাদের একইভাবে P4 সেফ স্টেট হয়ে যাচ্ছে। দেয়ারফর আমাদের কারেন্ট অ্যাভেলেবল হচ্ছে P4 যত আমাদের হোল্ড করেছিল, মানে 743 এর সাথে P4 এর এটা অ্যাড হবে, মানে 745 জিরো হবে জিরো যেহেতু। টু। হ্যাঁ, তাহলে 745 হবে নাকি? জি স্যার। 745। এবার আমাদের যে কাজটা করতে হবে, আমাদের যে প্রসেস দুইটা সেফ স্টেট ছিল না সেটাকে আবার চেক করতে হবে যে এখন আমাদের এটা সেফে যায় কিনা। যেমন আমাদের এট ফার্স্ট আমাদের P0 যেটা ছিল সেটা কিন্তু আসলে সেফ ছিল না, ঠিক আছে? তাহলে আমি এখন P0টাকে নিয়ে দেখি যে P0 এখন আমাদের কারেন্টলি যেটা অ্যাভেলেবল সেটার মধ্যে যায় কিনা। ঠিক আছে, P0তে আমাদের নিট ছিল 743 আর আমাদের এখন হচ্ছে 745। তার মানে কিন্তু এখন দেখেন আমাদের 7 এর মধ্যে 7 যাচ্ছে, ঠিক আছে, 4 যাচ্ছে, 3 ও 5 এর মধ্যে যাবে। দেয়ারফর আমাদের নিট কিন্তু সমান অথবা ছোট হচ্ছে এখন অ্যাভেলেবেল। হ্যাঁ, তার মানে এখন আমার এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দেয়ারফর P0 ইজ ইন সেফ স্টেট। ঠিক আছে, আমি কিন্তু সিকোয়েন্স বের করতেছি। যেমন আমার কিন্তু P0টা P4 এক্সিকিউট হওয়ার পরে আসলো, প্রথমে কিন্তু সে ওয়েটিং অবস্থায় ছিল, কাজ করে নাই, কারণ অলরেডি আমরা এরকম দেখছিলাম। ঠিক আছে, এবার হচ্ছে আমরা আমাদের অনলি বাকি আছে কি, বাকি আছে এখন হচ্ছে P2, শুধুমাত্র P2টা বাকি আছে। তাহলে আমি একটু P2 কে দেখি যে P2 কি অবস্থা হয় কিনা। স্যার এই ক্ষেত্রে কি অ্যাভেলেবল আপডেট হবে না? হ্যাঁ, অ্যাভেলেবল আপডেট হবে। আমাদের এখানে এখন অ্যাভেলেবল করতে হবে, देयरफॉर 1 এ যেটা ছিল আমরা সেটা এটার সাথে অ্যাড করে দেব। আমাদের কারেন্ট অ্যাভেলেবল হচ্ছে 745, তাহলে 745 এর সাথে আমরা অ্যাড করব কত, 010। ঠিক আছে, তাহলে আমাদের 755। হ্যাঁ 755 হবে। ঠিক আছে, এটা হবে আমাদের কারেন্ট অ্যাভেলেবল। আর আমাদের P2 এর নিড ছিল 600 আর আমাদের এখন অ্যাভেলেবল হচ্ছে 755। তাহলে দেখেন 6 কিন্তু 7 এর মধ্যে যাচ্ছে এবং 055 এগুলোর মধ্যেও যাচ্ছে। ঠিক আছে, তার মানে হচ্ছে আমাদের এগেইন আমরা P2 কে কিন্তু আমরা সেফে নিয়ে আসতে পারছি। হ্যাঁ, এখানে আমাদের P2 হচ্ছে সেফ স্টেট হয়ে গেছে। দেয়ারফর আমাদের ফাইনালি এখন অ্যাভেলেবল কত আছে সেটা দেখি। আমাদের P2 তে হোল্ড করা ছিল হচ্ছে 302, তার মানে হচ্ছে আমাদের 1057, এটা হবে আমাদের ফাইনাল অ্যাভেলেবল 1057। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যাভেলেবল। এখন দেখেন এখানে যেটা ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে দেখেন আমরা কিন্তু প্রথমে P2 কে নেই নাই, কারণ কি P2 তখন সেফ ছিল না। ঠিক আছে, এরপরে আমরা কিন্তু হচ্ছে P0 ওকেও নিছিলাম না, কারণ সেটাও কিন্তু সেফ ছিল না। কিন্তু পরবর্তীতে আমার সিকোয়েন্স গুলাকে যখন আমরা রিঅর্ডার করলাম বা আমাদের অ্যালগোরিদম অনুযায়ী যখন কাজ করলাম, আমরা কিন্তু এটাকে সেফ স্টেটে নিয়ে আসতে পারছি। ঠিক আছে, তো এক্সামে আপনাকে ব্যাংকার্স অ্যালগোরিদমের মাধ্যমে এই সিকোয়েন্সটাই বের করতে হবে। তো আপনি হচ্ছে এটা করার পরে ফাইনালি লিখবেন যে ফাইনালি দ্য সেফ সিকোয়েন্স ইজ, বা আপনার মধ্যে করে লিখতে পারেন ফাইনালি দ্য সেফ সিকোয়েন্স ইউজিং ব্যাংকার্স অ্যালগোরিদম, বা উই ফাইন্ড দ্য সেফ সিকোয়েন্স অ্যাজ ইউর উইশ। তো আমাদের হচ্ছে সেফ সিকোয়েন্স আমাদের প্রথমে হচ্ছে কত, প্রথমে হচ্ছে P1 কে নিছিলাম, P2 ছিল না, P3, এরপর হচ্ছে P4, তারপরে হচ্ছে আমাদের P0 এবং ফাইনালি আমাদের হচ্ছে P2। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সেফ সিকোয়েন্স এবং এই সিকোয়েন্সটাই আমাকে বের করতে বলবে ব্যাংকার্স অ্যালগোরিদম ইউজ করে।
বুঝতে পারছেন? এই জিনিসটা হচ্ছে আমার অ্যান্সার বা এক্সামে বা বেসিক যেটা ব্যাংকার্স অ্যালগরিদমের কাজ সেইটা হচ্ছে এই সিকোয়েন্সটা। এর সিকোয়েন্সই এত। এখন এখানে আরো অপারেশন আছে যেটা আমি একটু পরে বলতেছি, আগে এটা আরেকবার ক্লিয়ার করি টোটাল জিনিসটা। যেটা হচ্ছে প্রথমে আগে আরেকটা জিনিস বলি যে আমি এটা কিন্তু জাস্ট একটা পেজের মধ্যে ধরানোর জন্য বা হচ্ছে ক্যালকুলেশনের সুবিধার জন্য এভাবে সাইড বাই সাইড করে লিখছি। আপনারা এটা খাতার মধ্যে নিচে নিচে সুন্দর করে লিখবেন, 2-3 পেজ হয়তো লাগবে। আচ্ছা, প্রথমে যেটা থাকবে এখানে এই কোশ্চেনটা হচ্ছে বেসিক। এর আগে হাবিজাবি লেখা থাকতে পারে যে হচ্ছে এখানে এই কয়টা প্রসেস, রিসোর্স আছে 3টা, বিভিন্ন জিনিস লেখা থাকবে, কিন্তু আপনার যে ডাটাটা দেওয়া থাকবে এটা নিয়ে আপনার মেন কাজ করতে হবে। ঠিক আছে? তো এরকম যদি থাকে তখন আমরা হচ্ছে অ্যাট ফার্স্ট অ্যাট দ্য ভেরি বিগিনিং আমাদের কাজ শুরু সময় আমরা জাস্ট নিড ম্যাট্রিক্সটা বের করে নিব। নিড ম্যাট্রিক্স যদি মনে নাও থাকে ফর্মুলাটা মনে রাখতে পারেন, বা এটা একদম ইজি জিনিস। জাস্ট আমাদের যে অ্যালোকেশনটা দেওয়া থাকবে ওই অ্যালোকেশনটা আমাদের ম্যাক্সিমাম যে নাম্বার অফ রিসোর্স বলা থাকবে সেটা থেকে বাদ দিব। তাহলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ আমাদের আরো এই কয়টা রিসোর্স দরকার। এখন নিড ম্যাট্রিক্স যদি আমরা সিম্পলিফাইড ওয়েতে বলতে চাই, তার মানে হচ্ছে আমার সাপোজ একটা কাজ করার জন্য আমার 7টা রিসোর্স, যেমন এতে আমার 7টা ইনস্ট্যান্স দরকার। যেমন আমরা দেখছিলাম একটা রিসোর্সে অনেকগুলো ইনস্ট্যান্স থাকতে পারে, তো এতে আমাদের 7টা ইনস্ট্যান্স দরকার P0 এর জন্য। কিন্তু P0 কারেন্টলি অ্যাভেলেবল মানে অ্যালোকেশন হয়ে আছে 0, মানে P0 এখনো কোনো অ্যালোকেটই করে নাই, বাট 7টা তার অলরেডি দরকার। এখন আমি যদি P0 কে এক্সিকিউট করার জন্য নিয়ে যাই, সেক্ষেত্রে সে এখন এই 7টা ডিমান্ড করবে। তো আমার চেক করতে হবে যে অ্যাভেলেবলে আসলে কি 7টা আছে কিনা। আমি যদি এখন P0 কে ইন্ট্রোডিউস করায় দেই, সে যায় তো 7টা ইনস্ট্যান্স ডিমান্ড করবে, কিন্তু এই 7টা ইনস্ট্যান্স তো আমার নাই, তখন তো ডেডলক অ্যারাইজ হয়ে যাবে। এই জন্য আমি অলওয়েজ চেক করতেছি যে আমার অ্যাভেলেবল আর হচ্ছে নিড। ঠিক আছে? অ্যাভেলেবল আর নিড কেন চেক করলাম এটা যদি কোশ্চেন করেন, তাহলে সেটার অ্যান্সার হবে এরকম যে আমাদের এখানে নিড হচ্ছে আমার যে কয়টা, সেই কয়টা ছাড়া তো আমি আসলে এটা এক্সিকিউট করতে পারবো না। কিন্তু এই কয়টা যদি আমার দিতে হয় তাহলে তো আমার অবশ্যই অ্যাভেলেবল থাকতে হবে। ঠিক আছে? এইরকম আর কি জিনিসটা। সাপোজ ধরেন যে আপনি কোনো গাড়িতে যাবেন, বা ধরেন আপনি কোনো একটা বাসায় ভাড়া নিতে যাচ্ছেন, আপনার দরকার হচ্ছে ধরেন 10টা রুম, এখানে আছে 3টা রুম, তাহলে অবশ্যই তো আপনার জিনিসপত্রগুলা বা হচ্ছে এগুলো এখানে ধরবে না। বা আপনারা ফ্রেন্ডরা কোথাও বেড়াইতে যাবেন, একটা গাড়িতে আপনাদের 7টা সিট দরকার, আছে 3টা সিট, তাহলে বাকি 4জন কোথায় যাবে, এরকম আর কি জিনিসটা। বুঝতে পারছেন? এরকম জিনিসটা হচ্ছে আমার জাস্ট আমার দরকার হচ্ছে 7টা, আমার আছে হচ্ছে 3টা, তাহলে অবশ্যই এটা এখানে যাবে না। এই জন্য আমি এই জিনিসটা চেক করবো। বুঝতে পারছেন? এটা হচ্ছে এটার অ্যান্সার। তো আমরা যেটা প্রথমে করলাম, জাস্ট বিয়োগ করে আমাদের যে নিড জিনিসটা, নিডটা আমরা বের করে নিলাম। নিড বের করার পরে আমরা নিডটাকে জাস্ট চেক করতেছি অ্যাভেলেবলের সাথে, যে আমার নিডটা কি অ্যাভেলেবলের মধ্যে যায় কিনা। আমরা দেখলাম যে না, P0 তে যাচ্ছে না, কারণ P0 তে নিড অলরেডি বেশি। এবং এখানে আরেকটা জিনিস মাথায় রাখবেন যে এখানে যে 332, 743 এইভাবে কিন্তু হিসাব হবে না। হিসাব হবে আপনার পার্টিকুলারলি আলাদা আলাদা এদের সেল হিসেবে। যেমন 7 একটা সেল, 3 সাথে চেক করবে, 3 ও পার্টিকুলার সেল। ঠিক আছে? এইভাবে কিন্তু ক্যালকুলেশন গুলো হবে, এটা কিন্তু কোনো ভ্যালু ওয়াইজ ক্যালকুলেট হবে না। এই জিনিসটা মাথায় রাখবেন। এবং আরেকটা ইম্পর্টেন্টলি, ধরেন আমার এখানে সবগুলাই যাচ্ছে, সাপোজ 7 যদি 7 না হয় 1 হইতো, বা এরকম আমাদের আরেকটা এক্সাম্পল ছিল যেটা 2 নাম্বার ইসে আমাদের দেখেন 0 কিন্তু 3 তে যাবে, 0 কিন্তু 2 তেও যাবে, বাট 6 5 এ যাচ্ছিল না, মানে ফর 2 এর ক্ষেত্রে। এবং একটা যদি ইনস্ট্যান্স কম পড়ে তাইলেই কিন্তু সে বাদ। ঠিক আছে? চেক করার সময় এই জিনিসটা মাথায় রাখবেন। এখানে অনেকে ভুল করে, জাস্ট ক্যালকুলেটরে দুইটা ভ্যালু বসাই দিয়ে বিয়োগ করে দেখে ছোট বড়, এগুলো কিন্তু করবেন না। জাস্ট আপনি আলাদা আলাদা প্রতি পার্টিকুলারলি সেল বাই সেল চেক করবেন। ঠিক আছে? এই সেল বাই সেল চেক করে আমরা দেখলাম যে না, আমাদের নিডটা বড়। কেন বড়? কারণ এখানে আমি একটা এলিমেন্ট বড় পাইছি, 7 আমি বড় পাইছি, আমার পরে আর চেক করার দরকার নাই, একটা বড় পাইলেই আনা। ঠিক আছে? তারপরে P0 ইজ নট ইন সেফ স্টেট। এরপরে একইভাবে দেখেন P1 এ যখন আমরা গেলাম, P1 কিন্তু দেখেন সবগুলো আমি দেখতেছি যে ছোট অথবা সমান, মানে সবগুলাই এটার মধ্যে যাচ্ছে। ঠিক আছে? সবগুলো যদি যায়, তার মানে আমার নিড অ্যাভেলেবলের সমান অথবা ছোট, অতএব অ্যাভেলেবল এই নিডগুলোকে অ্যাফোর্ড করতে পারবে, মানে আমি এটাকে আমি সার্ভিস দিতে পারবো। যদি দিতে পারি তাহলে P1 কে আমি সেফ স্টেট বলে দিব, এবং P1 অ্যাডমিট হয়ে যাবে, এক্সিকিউট সম্পন্ন করে ফেলবে।
এক্সিকিউট যদি করে ফেলে তার মানে P1 আমাদের আর এখন কনসিডারেশনে রাখার দরকার নাই। সে যে রিসোর্সগুলা হোল্ড করেছিল সেগুলো আমরা এখন বা অপারেটিং সিস্টেম করবে কি সেটাকে রিলিজ করায় দিবে। রিলিজ করে দিলে যে কারেন্ট যে অ্যাভেলেবল ছিল আমাদের, এই কারেন্ট অ্যাভেলেবলের সাথে P1 যে কটা রিসোর্স অ্যালোকেট করেছিল বা হোল্ড করেছিল সেটা জাস্ট অ্যাড হয়ে যাবে। তাইলে দেখেন 3 এর সাথে 2 অ্যাড হলে 5, 3 এর সাথে 0 অ্যাড হলে 0, 2 এর সাথে 0 অ্যাড হলে 0। তার মানে জাস্ট দেখেন অ্যাভেলেবলটা আপডেট হয়ে গেল। ঠিক আছে, একইভাবে আমি P2 এর ক্ষেত্রেও চেক করে দেখব। P2 এর ক্ষেত্রে চেক করে যদি আমি এরকম পাই সেই ক্ষেত্রে আমি P2 কেও মানে ই করে দিলাম যে নট ইন সেভ, বিকজ অলরেডি আমরা একটা এলিমেন্ট বড় পেয়ে গেছি, তার মানে এটাও বাদ। P3 কে আমরা সেভ পাইলাম। কেন সেভ পাইলাম? কারণ P3 তে আমাদের যে ডাটাটা, ঠিক আছে, আমাদের যে ডাটা P3 সেই ডাটাটা হচ্ছে আমার ছোট আর কি, মানে সবগুলো এলিমেন্ট নিডে যে কটা ডাটা ছিল সবগুলো ডাটা অ্যাভেলেবলের থেকে ছোট। এটাও সেভ, এবং সেভ হইলে আমাদের অ্যাভেলেবলটাকে আমি আপডেট করতেছি। এবং সবগুলা প্রসেস শেষ হওয়ার পরে আমি আবার প্রথম থেকে শুরু করব যে আমার যেগুলা বাকি ছিল, ঠিক আছে, যেগুলা বাকি ছিল সেগুলা হচ্ছে আমার আবার আমি চেক করে দেখবো যে আমার হয় কিনা। এবং আমি ফাইনালি একটা সেভ সিকোয়েন্স পাইছি এবং এটাতে আমার একটা সেভ সিকোয়েন্স বানানো পসিবল। এখন এইখানে আপনার একটা কোশ্চেন থাকতে পারে, সাপোজ ধরেন যে স্যার আমি তো করলাম, করে দেখলাম যে আমার একটা কোনোভাবেই যাচ্ছে না। ঠিক আছে, যেমন ধরেন আমি P0টা এখানে গেল, P0টা গেল, আবার P2টাও কিন্তু গেল অ্যাট লাস্ট। তো এমন যদি হয় যে সাপোজ P2 গেল না বা P0 গেল না বা এমন একটা প্রসেস যেটা আমার যাচ্ছে না, সেই ক্ষেত্রে কিন্তু ইট ইজ নট পসিবল টু গেট অ্যানি সেভ সিকোয়েন্স, এরকম লিখে দিবেন। সেই ক্ষেত্রে বুঝতে পারছেন, সেই ক্ষেত্রে কিন্তু সেভ সিকোয়েন্স আসবে না। সেভ সিকোয়েন্স না আসলে ইট ইজ নট পসিবল টু গেট অ্যানি সেভ সিকোয়েন্স। এবং আপনি আরো লিখতে পারেন বিকজ দ্য আমার হচ্ছে দ্য নিড অফ দ্য পার্টিকুলার প্রসেস সাপোজ P1 বা P0 is greater than, always greater than the available, like that। এভাবে আপনার মতো আপনি কিছু লিখে দিতে পারেন যদি সেভ সিকোয়েন্স না পান। আর সেভ সিকোয়েন্স পাইলে আমি সেভ সিকোয়েন্সটা বলে দিব। আমি এখানে লিখছি ফাইনালি দ্য সেভ সিকোয়েন্স ইজ এত, বাট আপনি কিন্তু চাইলে অন্যভাবে লিখতে পারেন দ্য সেভ সিকোয়েন্স ইজ এত, বা আফটার ইউজিং ব্যাংকার্স অ্যালগরিদম উই ক্যান গেট দ্য সেভ সিকোয়েন্স লাইক দ্যাট। এভাবে আপনি লিখতে পারেন আপনার অ্যাজ ইউর উইশ। ঠিক আছে, কিন্তু এই সলিউশনটা এভাবে করতে হবে এবং এটা একটু বাসায় প্র্যাকটিস করবেন, তাহলে মনে থাকবে, নাহলে কিন্তু ভুলে যাবেন। এবং এটা কিন্তু আসবে 100% থিওরি এক্সামে। এটা দেখতে পাচ্ছেন বিশাল একটা ম্যাথ, অনেক বড় একটা মার্কস ক্যারি করবে। আর কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন? স্যার এটার বিষয়ে নেই। বুঝতে পারি নাই। স্যার ব্যাংকার্স অ্যালগরিদম নিয়ে কোনো কোশ্চেন নেই। শুনি নাই, একটু জোরে বলেন। স্যার গ্রেটার দেন কখন হবে আর লেস দেন ইকুয়াল কখন হবে এটা কিভাবে বুঝবো? আচ্ছা, সজি বুঝতে পারছেন এটা? স্যার আমি ভালোভাবে বুঝতে পারছি স্যার। এখন বলেন তো গ্রেটার দেন কখন, লেস দেন কখন? স্যার গ্রেটার দেন তো এখানে নিড আর অ্যাভেলেবল উপরে ডিপেন্ড করবে। অ্যাভেলেবল যদি এখানে কম হয় আর নিড বেশি হয় বা নিড বড় হয়। P0টা আপনি একটু বুঝান তো, P0 তে কেন গ্রেটার দেন হলো আর P1 এ কেন লেস দেন হলো, এটা একটু বুঝান। স্যার P0 এখানে আমাদের নিড আছে 743 আর অ্যাভেলেবল 332। তো আমরা যদি দুইটা কম্পেয়ার করি তাহলে আমাদের অ্যাভেলেবল থেকে নিডটা এখানে বেশি হয়ে যায়, বড় হয়ে যায়। তাহলে সেই ক্ষেত্রে এখানে নিড বড় অ্যাভেলেবল থেকে, অর্থাৎ 743 332 থেকে বড়, দেখাই যাচ্ছে এখানে। P1 এর ক্ষেত্রে বলেন। স্যার ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, এবার P1 এর ক্ষেত্রে বলেন। স্যার P1 এর ক্ষেত্রে নিড হচ্ছে 122 আর এখানে অ্যাভেলেবল হচ্ছে 332।
তাহলে এখানে আমাদের নিড হচ্ছে 122 122 এখানে 332 এর থেকে ছোট। 1 to 2 এক্স্যাক্টলি এভাবে বলবেন না, এটা বলতে হবে যে সাপোজ 1 এর সাথে 3 স্যার চেক কম্পেয়ার করলাম। যদি করি 3 থেকে, তাহলে 3 থেকে 1 ছোট, বা 3 এর মধ্যে আমরা 1 পাচ্ছি, এভাবে তো বলা যায়। হ্যাঁ, মানে আমার প্রতিটা রিসোর্সকে আলাদা আলাদা ভাবে কম্পেয়ার করতে হবে। সাপোজ এখানে দেখেন 7 এর সাথে 3 কম্পেয়ার করলাম, দেখলাম যে আমার 3 ছোট, 7 বড়, তার মানে নিড এখানে বড় পাই গেছি প্রথমে, আর বাকিগুলো আমার দরকার নাই চেক করার, একটা বড় পাইলেই হবে। আর এখানে আমি যখন ছোট পাইলাম, এই দেখেন 1 কিন্তু 3 থেকে ছোট, ঠিক আছে, আবার 2 কিন্তু 3 থেকে ছোট, আবার দেখেন 2 হচ্ছে 2 এর সমান, ঠিক আছে, এটা কিন্তু বড় না। যদি বড় হইতো তাইলে আমি এখান থেকে বাইরে আসতাম বড় হইতো। অর্থাৎ প্রত্যেকটা সেল বা ডিজিট কম্পেয়ার করতে হবে। হ্যাঁ, আমি প্রতিটা ডিজিট বলতে প্রতিটা রিসোর্স আর কি, এটা জাস্ট কম্পেয়ার করে দেখলাম যে না আমার এটা নিড অলওয়েজ ছোট অথবা সমান, এই জন্য আমি এই সাইনটা দিচ্ছি। এবং আমার যদি ছোট অথবা সমান হয় তাইলে কিন্তু সেভ স্টেট হবে, ঠিক আছে। ধরেন আমি একটা গেস্ট হাউসে গেলাম, আমার একটা রুম দরকার, তো আমি দেখলাম যে হ্যাঁ একটাই রুম ফাঁকা আছে, অতএব ইটস এনাফ। বাট আমরা 5 জন বন্ধু গেলাম, যা দেখলাম যে আমাদের 5টা রুম দরকার, বাট এখানে আছে হচ্ছে 2টা, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এনাফ না, সেফ স্টেট না, এরকম আর কি কল্পনা করতে পারেন জিনিসটা। যদি এমনিতেও ইজিলি বোঝা যাচ্ছে, তারপরে যদি না বুঝেন তাহলে এইভাবে চিন্তা করতে পারেন যে সাপোজ আমার নিড আছে এতগুলা, নিড আছে 7টা, বাট অ্যাভেলেবল আছে 3টা, তার মানে কি আমার অবশ্যই নিডটা হচ্ছে বড়, আর নিড বড় হইলে আমার নট সেফ। এবং সাপোজ আমার নিড আছে একটা, আমার অ্যাভেলেবল আছে 3টা, তার মানে আমার তো অনেকগুলো অ্যাভেলেবল আছে, বা আমার নিড আছে 2টা, অ্যাভেলেবলও 2টাই আছে, অতএব আমি এটা এর মধ্যে যাইতে পারবো আর কি, তার মানে এখানে আমি সেফ স্টেট পাই গেলাম, বুঝছেন, এরকম আর কি জিনিসটা। জুবাইর বুঝতে পারছেন নাকি? স্যার বুঝতে পারছি স্যার। আর কেউ কোনো কোশ্চেন টোশ্চেন করেন, বা যিনি কোশ্চেন করছিলেন সে বুঝতে পারছেন কিনা? স্যার আমাদের তিনটা আলাদা আলাদা কম্পেয়ার করার পর নিডের যেটা বড় হবে, নিডকে তো প্রাধান্য দেবো। নিড বড় হলে নিডে যদি একটা বড় থাকে আর অ্যাভেলেবল যদি একটা বড় থাকে, তো বড় হিসেবে তো নিড ধরবো। আমার হচ্ছে অ্যাভেলেবল, যদি অ্যাভেলেবল বড় অথবা সমান যদি থাকে নিডের, সেই ক্ষেত্রে আমার এটা সেফ হবে, বুঝতে পারছেন? সাপোজ হ্যাঁ, বলেন। নিডে 743 আর অ্যাভেলেবল যদি থাকে 352, তাহলে তো ওই যে 4 এর থেকে 5 বড়, তখন অ্যাভেলেবল একটা ভ্যালু একটা বড় হলো না। সবগুলো এই একটা হলে তো হবে না। মানে আপনি বলতে যাচ্ছেন 352 এরকম হইলে এটা? জি স্যার। আচ্ছা, জি স্যার। এটা হচ্ছে আমার প্রতিটা সেল চেক করতে হবে। দেখেন 7 আর 3 চেক করব, এটা কিন্তু অলরেডি 7 বড় হয়ে গেছে, আর বাকিগুলো আমার ছোট হইলেও যাবে না আর কি। যেমন এই যে P2 এর ক্ষেত্রে দেখেন, P2 এর ক্ষেত্রে তো বাকিগুলো তো 0, তাই না? দেখেন এই দুইটা তো 0, এই দুইটা তো যাচ্ছে 3 আর 2 এর মধ্যে, বাট প্রথম এলিমেন্টটা আমার 6, ঠিক আছে, প্রথমটা 6, এই 6 কিন্তু 5 এর মধ্যে যাচ্ছে না, কারণ 6 5 এর চেয়ে বড়, তার মানে এটা হচ্ছে নিড বড়। মানে যে কোনো একটা ডিজিট যদি বড় হয় তাইলে সেটা হচ্ছে নিড বড়, বুঝতে পারছেন? জি স্যার, সেটাই স্যার। জি স্যার, নিডকে বেশি প্রাধান্য দেওয়া হবে আর কি। নিডের যে কোনো একটা হ্যাঁ, বড় হইলে বড় need। নিডকে প্রাধান্য দেওয়া বলতে আপনি এটা এরকম যে সাপোজ আমার তো দরকার আসলে নিড, যদি আমি না ফিল আপ করতে পারি, তাইলে যদি আমি এই প্রসেসটাকে নিয়ে যাই এক্সিকিউশনে, প্রসেসটা তখন ডেডলক দিবে, কারণ সে তো ওইখানে অ্যাভেলেবল নাই, সে তো ওয়েট করবে, ওয়েট মানে তো ব্লকেজ একটা স্টেজের সৃষ্টি হয়ে যাবে, বুঝতে পারছেন? এই জন্য নিড দিয়ে চেক করবো অ্যাভেলেবলের সাথে। তো এখানে বলতে পারেন যে স্যার কেন নিডটা চেক করতেছি বা অ্যাভেলেবল কে কেন নিচ্ছি, কারণটা হচ্ছে এটাই, আমাদের ডেডলকটা প্রিভেন্ট করতে হবে। তো আমি যদি এখন চেক না করে ঢুকাই, যে নেওয়ার পরে দেখলাম যে আরে এখানে তো আমার বড় হয়ে গেল, তাহলে আমি এটা নিয়ে আসে কি লাভ হইলো, তো ডেডলক হয়ে গেল। এই জন্য আর কি অ্যালগরিদমটা ইউজ করছে, মানে কোনটার পরে কোনটা আসবে, কোনটার পরে কোনটা এক্সিকিউশনে ঢুকবে, সেই জিনিসটা হচ্ছে জাস্ট এই অ্যালগরিদমের মাধ্যমে সিকোয়েন্সটা ডিফাইন করে দিবে আর কি, বুঝতে পারছেন? জি স্যার। সবাই বুঝছেন তো নাকি? এই যে রোল 52 কি মৌটুসি আক্তার, আপনি বুঝছেন? স্যার আসসালামু আলাইকুম। আসসালাম, কি খবর, বুঝছেন নাকি? জি স্যার, মোটামুটি বুঝতে পারছি।
কোনো কোশ্চেন টোশ্চেন তো করলেন না। হ্যাঁ, কোশ্চেন করি নাই, অ্যাকচুয়ালি আমার মোবাইলেরও প্রবলেম আর ইয়ারফোনেরও প্রবলেম, তো এই জন্য অ্যাকচুয়ালি কোনো কোশ্চেন করতে পারি নাই। শুনতে পারছেন নাকি শুনেন নাই? আর টুকটাক বুঝতে পারছি, আর বাকিটুকু অবশ্যই ফ্রেন্ডের কাছ থেকে বুঝাই নিব। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে স্যার। স্যার আসসালামু আলাইকুম। এরপরে রোল হ্যাঁ। 5 জুয়েল ইসলাম, বুঝতে পারছেন? প্রিভিয়াস সেমিস্টার গুলোতে দেখছি এখানে অনেকেই ভুল করে, টুকিটাকি জিনিস উল্টাপাল্টা করে, বুঝছেন? এই জন্য জিজ্ঞেস করতেছি কি অবস্থা না অবস্থা। বাসায় যা করবেন এটা। আচ্ছা, এটা যদি আমরা কোড করতে চাই তাহলে কেমনে করবো? এটা কিন্তু অবশ্যই 2 ডাইমেনশনাল অ্যারে ইউজ করতে হবে। 2 ডাইমেনশনাল অ্যারে সম্পর্কে আইডিয়া আছে? ম্যাট্রিক্স কেমনে ইনপুট নেয়? জি স্যার, রোল আর কলাম অনুযায়ী। হ্যাঁ, রো আর কলাম অনুযায়ী, মানে এখানে দেখেন এই যে অ্যারেটা, এই যে অ্যালোকেশন এটা একটা 2 ডাইমেনশনাল ম্যাট্রিক্সে নিতে হবে। আর ম্যাক্স এটাকেও একটা 2 ডাইমেনশনাল ম্যাট্রিক্সে নিতে হবে, মানে 2 ডাইমেনশনাল অ্যারে বলে যেটাকে। জি ঠিক স্যার। আছে? ফর লুপ দিয়ে স্যার আই যে করে। হ্যাঁ, দুইটা ফর লুপ দিয়ে, তাহলে এখানে দেখেন তিনটা, এদিকে হচ্ছে আমার কি রো ওয়াইজ হচ্ছে তিনটা, কলাম ওয়াইজ হচ্ছে পাঁচটা, তার মানে 5 3 একটা নিতে হবে আর কি, 2 ডাইমেনশনাল ম্যাট্রিক্স। আর এই অ্যাভেলেবল এটাকে ম্যাট্রিক্সে নিলেও হবে, না নিলেও হবে, জাস্ট তিনটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিলেও হবে। ঠিক আছে? যেটা তারপর আমরা এটা ইনপুট নিলাম দুইটা অ্যারেতে, অ্যাভেলেবল একবার নিব, ম্যাক্স একবার নিব, অ্যাভেলেবল নিব, নেওয়ার পরে আমাদের কোডের কাজ হবে কি, যে আই আর জে দুইটা লুপ ঘুরায়ে এই নিট ম্যাট্রিক্সটা ক্যালকুলেট করা, তাই না? নিট ম্যাট্রিক্স ক্যালকুলেট করাটা হবে তার কাজ। এরপরে কাজ কি হবে? এরপরে কাজ হবে যে আমি নিট ক্যালকুলেট করলাম, তারপর আমি যখন 1 থাকবো বা অনলি 1, বাকিগুলো তো সবই চেক করতে হবে, 1 1 1 2 1 3, এটার সাথে হচ্ছে আমাদের যে অ্যাভেলেবল এটা চেক করতে হবে। অ্যাভেলেবল চেক করে যদি আমি দেখি যে কোনো একটা বড় হয়েছে, তাইলে এই যে বলবো যে ইফ কন্ডিশনে চলে যাবে। হ্যাঁ। বড় হলে স্যার এটা কি আবার আমরা অ্যারেতে পুশ করব? এটা একটা কাজ করতে পারেন, যদি হচ্ছে বড় হয় সেই ক্ষেত্রে আমরা এটাকে 0ই রাখলাম, আর যদি ছোট হয় সেটাকে আমি 1 করে দিলাম। তাহলে আমি যখন আবার চেক করব লুপ ঘুরায় পাঁচটার মধ্যে, যেটা হচ্ছে 0 পাবো, এটাকে আবার ক্যালকুলেশনে নিয়ে আসবো। জি স্যার। একটা বড় কোড হবে, নেক্সট ল্যাবে করব, কারণ আজকে এই কোড করার টাইম পাবো না। জাস্ট আমি আপনাদের ধারণাটা দিলাম, আপনারা হচ্ছে সবাই ফাঁকি দিবেন না কেউ, বাসায় যায় 2 ডাইমেনশনাল অ্যারে, অনেকে হয়তো জানেন 2 ডাইমেনশনাল অ্যারেটা কিভাবে আর কি ইনপুট নেয়, এটা অবশ্যই বাসায় বুঝবে, মানে হচ্ছে কোড করে দেখবেন, বা হচ্ছে ইন্টারনেটে দেখবেন যে 2 ডাইমেনশনাল অ্যারেটা কিভাবে রান করে বা কিভাবে কন্ট্রোল করে 2 ডাইমেনশনাল অ্যারে। কারণ এখানে দুইটা ফর লুপ লাগবে, কন্ডিশনের মধ্যেও ওই যে যেরকম ম্যাক্স ইউজ করছি বা অ্যালোকেশন ইউজ করছি, এটা লাগবে আর কি আমাদের। তো এটা যদি না বুঝেন তাহলে নেক্সট যেদিন আমরা এই কোডটা করবো সেটা কিন্তু বুঝবেন না। এই জন্য অবশ্যই এই 2 ডাইমেনশনাল ম্যাট্রিক্সটা ক্লিয়ার করে আসবেন, তারপরে আমরা এখানে অপারেশন করব। বুঝতে পারছেন? আর যারা হচ্ছে গত ল্যাবের কাজটা করেন নাই, ওরা কিন্তু অবশ্যই গত ল্যাবের কাজটা কমপ্লিট করে ফেলবেন এই সময়ের মধ্যে। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, আর ডেডলকের থিওরি তো গত ক্লাসে পড়াইছি মনে হয়, না? জি স্যার, পড়াইছি। ওকে, ঠিক আছে, তাইলে হচ্ছে এটা দেখেন, আর আমি অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেই। গত ক্লাসে কি আপনাদের অনলাইন অ্যাটেন্ডেন্স নিছিলাম? জি স্যার, অনলাইন। জি স্যার, অনলাইনে নিয়েছিলাম। আজকে অনলাইনে নিয়ে নিই। স্যার, আপনি গ্রুপে একটু বলে দিলে ভালো হয় যে সবাই, আপনি যখন অ্যাটেন্ডেন্স নেবেন ওই সময় তো অনেকেই ক্লাসের আগে শুরুতে থাকে বা ওই সময় আচ্ছা, যারা হচ্ছে আপনার ওই ক্লাসে হয়ে যায় তাদের বলবেন এই যে ইসের কমেন্ট বক্স আছে না আমাদের ক্লাসের জুমে যে কমেন্ট বক্সটা আছে, বা যে কি বলে এটাকে, কমেন্ট বক্স নাকি চ্যাট বক্স বা মেসেজ বক্স যেটা আর কি, ওখানে মেসেজ দিতে বলবেন। বুঝছেন? তাইলে হচ্ছে আমরা